আমি যখনই কাজ থেকে ফিরতাম তখনই মা কাঁদতে কাঁদতে বলতো, বাবা, আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আয়, তোর বউ আমাকে খুব মারধর করে। আমি বউয়ের কাছে জানতে চাইলে সে বলতো, তোমার মা নাটক করছে আর তোমার মা পাগল হয়ে গেছে। এখন তো আমার আসার আগেই আমার বউ মাকে ঘরের ভেতরে আটকে রাখতো, কিন্তু আমি কিছুই বলতে পারতাম না, কারণ আমি বাড়িতে শান্তি চাইতাম। এবং যদি আমি মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি তাহলে সমাজে আমার বদনাম হয়ে যাবে। কিছুদিন পর অফিস থেকে বাড়ি ফিরলে আমার বউ বলল, তোমার মা বাড়ি থেকে পালিয়ে গেছে। বিরক্তি নিয়ে আমি মাকে খুঁজতে বের হলাম, কিন্তু যখন দেখলাম মা খিদের চোটে ডাস্টবিন থেকে শুকনো রুটি কুড়িয়ে খাচ্ছে, তখন আমি সকালবেলা অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। হঠাৎ সামনে তাকিয়ে দেখি আমার বৃদ্ধ মা ধীর পায়ে আমার দিকে আসছেন। আমি তাড়াতাড়ি রেডি হতে শুরু করলাম, যাতে নিজেকে ব্যস্ত দেখাতে পারি, কেননা আমি জানতাম মা এসে আবার সেই একই কথা বলবে এবং কাঁদবে। আমি তাড়াতাড়ি অফিসের ব্যাগ তুলে বউকে বিদায় জানালাম এবং একটুখানি হেসে মায়ের দিকে তাকিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম। যখনই মা আমার সঙ্গে কথা বলতে চাইতো আমি নিজেকে ব্যস্ত দেখিয়ে তাড়াতাড়ি করে বাড়ি থেকে বেরিয়ে যেতাম, কেননা আমি জানতাম মা কি বলতে চাইছেন। তবুও আমি তাকে উপেক্ষা করতাম। কিন্তু একদিন দুপুর 2টার দিকে বারবার বউয়ের ফোন আসতে লাগলো, কিন্তু আমি ফোন ধরলাম না, কারণ আমি জানতাম সে কি বলবে। আমার মা ও বউয়ের মধ্যে কোনো মিল ছিল না। সারাদিন অফিসের কাজ করে বাড়ি ফিরে তাদের ঝগড়া শুনে বিরক্ত হয়ে যেতাম, তাই ফোন ধরার প্রয়োজন মনে করলাম না। সন্ধ্যায় ক্লান্ত হয়ে বাড়ি ফেরার সাথে সাথে আমাকে দেখেই বউ চিৎকার করে বলে উঠল, তুমি আমার ফোন ধরনি কেন? সময় মতো ফোন ধরলে এত বড় বিপদ আসতো না। আমি অবাক হয়ে ব্যাগ নামিয়ে জিজ্ঞেস করলাম, কি বলছো এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না, ঠিক করে বলো ব্যাপারটা কি। বউ রাগে গজগজ করতে করতে আমার পাশে বসে বলল, যদি ফোন ধরতে তাহলে এত বড় বিপদ হতো না। আমি জিজ্ঞেস করলাম, ব্যাপার কি সেটা বলবে তো? নানা অপ্রাসঙ্গিক কথা বলার পরে সে বলল, তোমার মা সকাল থেকে বাড়িতে নেই, সারাদিন খুঁজে খুঁজে আমি ক্লান্ত হয়ে গেছি। আমি বললাম, মা কোথায়, তাকে কি পাওয়া গেছে? বউ বলল, না, এখনও পাওয়া যায়নি, সেই জন্যই তো তোমাকে ফোন করেছিলাম। এখন তুমি দেখো কি করবে। এরপরে সে আরও বলল, আমার জীবন তো এমনিতেই দুর্বিষহ হয়ে উঠেছে। আরও কী সব বলছিল, কিন্তু আমি তার কথা আর না শুনে মাকে খুঁজতে বেরিয়ে পড়লাম। রাত 8টা বেজে গেল, তবুও মাকে কোথাও খুঁজে পেলাম না। শেষে এক বন্ধুকে নিয়ে তাকে খুঁজতে বেরালাম। বন্ধু আমাকে সাহস দেওয়ার জন্য বলল, চিন্তা করিস না, তিনি বৃদ্ধ মানুষ, তাই বেশি দূরে যেতে পারবেন না, আশেপাশেই কোথাও আছেন। আমরা খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে রাত 12টার দিকে বাড়ির কাছাকাছি একটা বড় ডাস্টবিনের পাশে বসে পড়লাম। আমি দুঃখে ভেঙে পড়েছিলাম, আর আমার বন্ধু আমাকে বারবার সান্ত্বনা দিচ্ছিল। এখন তো আমার মনে হচ্ছিল, যদি আমি প্রথম থেকেই মায়ের যত্ন নিতাম তাহলে আজ এই পরিস্থিতির মুখোমুখি হতে হতো না। আমি চুপচাপ বসে কাঁদছিলাম। হঠাৎ অন্ধকারে ডাস্টবিনের পাশে নড়াচড়ার শব্দ শুনে সেদিকে তাকিয়ে যখন ভালো করে দেখলাম, তখন আমি স্তব্ধ হয়ে গেলাম। বন্ধু আমার দিকে তাকিয়ে বলল, এটা কি তোর মা হতে পারে? আমি তোর মাকে দেখেছি, সে খুব হাসিখুশি স্বাস্থ্যবতী মহিলা, তার এমন অবস্থা হতে পারে না, চল অন্য কোথাও গিয়ে খুঁজে দেখি। আমি বললাম, এখন অনেক রাত হয়ে গেছে, তুই বাড়ি যা, সকালে আবার চেষ্টা করব। সে আমার কাঁধে হাত রেখে সান্ত্বনা দিয়ে চলে যাওয়ার সময় বলল, কাল সকালে এসে আবার একসঙ্গে আন্টিকে খুঁজব, উনি তো আমার মায়ের মতোই। ওর এই কথা শুনে দুঃখে আমার বুকটা যেন ফেটে গেল। সে চলে যেতেই আমি ছুটে গিয়ে সেই মহিলাকে ভালো করে দেখতে লাগলাম, আর বিস্ময়ে হতবাক হয়ে গেলাম, কেননা যা আমি দেখছি সেটা যে কোনো স্বপ্ন নয় তা বোঝার জন্য আমি নিজেকে কয়েকবার চিমটি কাটলাম। কিন্তু না, এটা স্বপ্ন নয়, এক নির্মম বাস্তবতা। আমি যা দেখলাম তা এতটাই বিভীষিকাময় ছিল যে আমি পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম, আর আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেল। কেননা আমার নাম সমীর, আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে আমার জীবনে শুধু মাকেই দেখতে পেয়েছি। মা সবসময় আমাকে বোঝাতেন, তোর বাবা বিদেশে চাকরির জন্য গিয়েছে। আমার এক কাকা ছিলেন, যিনি বিবাহিত, কিন্তু একেবারে অলস প্রকৃতির মানুষ, কোনো কাজকর্মের প্রতিই তার কোনো আগ্রহ ছিল না। সেই কাকা সবসময় আমার মাকে জ্বালাতেন আর বলতেন, বৌদি, দাদাকে বলো না সে যেন আমার জন্য টাকা পাঠায়।
আমার ঠাকুমাও মাকে প্রচণ্ড কষ্ট দিতেন, কিন্তু মা সব কিছু চুপচাপ সহ্য করতেন, কেননা তার অন্য কোথাও যাওয়ার জায়গা ছিল না। কেননা আমার মায়ের বাবা মা ছোটোবেলাতেই মারা গিয়েছিলেন। বাবা মায়ের মৃত্যুর পরে মা তার কাকা কাকিমার দয়ায় বড় হন। মায়ের কাকা যত তাড়াতাড়ি সম্ভব তার বিয়ে দিয়ে বাড়ি থেকে বিদায় দিতে চাইতেন, তাই তারা আমার বাবাকে পছন্দ করে মায়ের সাথে বিয়ে দিয়ে দেন। আমার বাবা খুব ভালো এবং আদর্শবান মানুষ ছিলেন, কিন্তু যখন আমার ঠাকুমা দেখলেন আমার মা খুব শান্ত প্রকৃতির মানুষ, তখন তিনি পরিকল্পনা করলেন যাতে আমার বাবা তার প্রভাবের বাইরে চলে না যায়। এরপরে তিনি বাবাকে বিদেশে চাকরির জন্য পাঠিয়ে দিলেন, কারণ ঠাকুমা ভালো করেই জানতেন তার আরেক ছেলে কোনো কাজের না। তাই তার এই ছেলেও যদি বউয়ের উপরে নির্ভরশীল হয়ে পড়ে, তাহলে এই সংসারে তার কর্তৃত্ব নষ্ট হয়ে যাবে। এই কারণে আমার বাবা বিয়ের মাত্র 5 মাস পরেই বিদেশে চলে যান। মা খুব কেঁদেছিলেন এবং বাবাকে যেতে নিষেধ করেছিলেন, কিন্তু বাবার কিছুই করার ছিল না। ছোটবেলায় মা আমাকে এই গল্প অনেকবার শুনিয়েছেন, কেননা তিনি আমাকে বোঝাতে চাইতেন যে স্বার্থের জন্য কখনোই সম্পর্ককে ব্যবহার করা উচিত না। এভাবেই তিনি আমাকে নীতি ও মূল্যবোধ শেখাতেন। আমার জন্ম হলে বাবা ছুটি নিয়ে আসার কথা ভাবলেও ঠাকুরমা তাকে সাপ জানিয়ে দিলেন যে এখানে আসার কোনো দরকার নেই, বরং ছোট ভাইয়ের বিয়ের জন্য তোকে টাকা জমাতে হবে। আমার কাকার নাম রমেশ। ঠাকুরমা একটা মেয়ে দেখে তার বিয়ে দিলেন। কাকার বিয়ের 2 বছরের মাথায় ঠাকুরমা অসুস্থ হয়ে পড়লে তিনি উপলব্ধি করলেন যে বাবাকে ডাকা উচিত। আমার বয়স যখন 6 বছর হলো, তখন একদিন বাবা মাকে জানালো যে তিনি শীঘ্রই দেশে ফিরবেন এবং এখানে এসে রমেশ কাকাকে সাথে নিয়ে একটা ব্যবসা শুরু করবেন। কয়েকদিন পরে একদিন বাবা বাড়ি ফিরলেন এবং আমাকে জড়িয়ে ধরে আদর করতে করতে কেঁদে ফেললেন, যেন বলতে চাইছেন আমার ছেলে এত বড় হয়ে গেল আর আমি বুঝতেই পারলাম না। কয়েকদিন পরে একদিন ঠাকুমার মৃত্যু হয়ে যায়। ঠাকুরমার মৃত্যুর সমস্ত কাজ শেষ হওয়ার পরে বাবা ব্যবসা শুরু করলেন। এতে মা খুব খুশি ছিলেন, কেননা বাবা এখন আমাদের সঙ্গেই থাকবেন। বাবার ফিরে আসা 6 মাস হয়ে গিয়েছে, কিন্তু রমেশ কাকার স্বভাবের কারণে ব্যবসায় ক্রমাগত ক্ষতি হতে থাকলো। বাবা যত পরিশ্রম করতেন, রমেশ কাকা ততটাই উদাসীনভাবে সব কিছু নষ্ট করে দিতেন। নিজের স্ত্রীর বিলাসিতার জন্য তিনি অবাধে টাকা উড়াতেন। মাত্র 1 বছরেই বাবার সমস্ত সঞ্চিত টাকা শেষ হয়ে তিনি একেবারে নিঃস্ব হয়ে গেলেন। এই ঘটনা বাবাকে মানসিকভাবে খুব আঘাত দিল এবং তিনি কাকাকে বললেন, এখন তোর নিজের কিছু করা উচিত। এভাবে আর কতদিন চলবে? আমি আর কতদিন তোর বউয়ের খরচ চালাবো? আমারও বউ বাচ্চা আছে। এই কথায় কাকা প্রচণ্ড রেগে গেলেন এবং বাড়িতে হইচই শুরু করে দিলেন। বাবা আমাদের জন্য একখণ্ড জমি কিনেছিলেন, সেখানে বাড়ি করার কাজও শুরু করেছিলেন, কিন্তু ব্যবসা নষ্ট হওয়ার কারণে বাড়িটাও কমপ্লিট করতে পারলেন না। এর মধ্যেই বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়লে বাড়িতে খাবার জোটানোও মুশকিল হয়ে পড়ল। যদিও ঠাকুমার কিছু গহনা ছিল, কিন্তু কাকা সেই গহনাগুলো নিজের দখলে নিয়ে বাবাকে স্পষ্ট করে বললেন যে এসব গহনার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। বাবা এই অপমান সহ্য করতে না পেরে আরও অসুস্থ হয়ে পড়লেন, আর বিদেশ থেকে ফেরার 2 বছরের মধ্যেই আমাদের ছেড়ে এই পৃথিবী থেকে চলে গেলেন। এই মৃত্যু আমার মায়ের জন্য খুব বড় আঘাত ছিল, কিন্তু কাকার তো এতে যেন লটারি লেগে গেল, কেননা কাকা কৌশলে বাড়ির কাগজপত্র নিজের নামে করিয়ে আমাদের সেই বাড়ি থেকে বের করে দিলেন। এটা আমার মায়ের জন্য বিশাল বড় একটা ধাক্কা, কিন্তু মা লোকের বাড়িতে কাজ করে একটা ঘর ভাড়া নিলেন আর আমরা সেখানেই থাকতে শুরু করলাম। তখন আমার বয়স 8 বছর। এই সময় আমি প্রায়ই মাকে কাঁদতে দেখতাম এবং মাঝে মধ্যে রাতে দেখতাম তিনি ভেঙে পড়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, হে ভগবান, আমার জীবনে যদি সুখ নাও থাকে তাতে কিছু যায় আসে না, কিন্তু আমার সন্তানকে সুখে রেখো, সে যেন ভালোভাবে জীবন কাটাতে পারে, আর আমার বাকি দিনগুলো যেন তোমার স্মরণে শান্তিতে কেটে যায়। দিন কাটতে লাগলো আর আমি বড় হতে লাগলাম। মা লোকের বাড়িতে কাজ করে আমাকে বড় করছিলেন। আমার জীবনে তার অবদান এতটাই বেশি ছিল যে আমি কখনোই তা ভুলতে পারবো না। আমার জন্য তিনি অনেক ত্যাগ স্বীকার করেছেন। এখন আমি বড় হয়ে ভালো ডিগ্রি অর্জন করে ভালো চাকরি পেয়েছি। আমি সফল হওয়ার পরে মা ঠিক করলেন এবার আমার বিয়ে দিয়ে তিনি বিশ্রাম নেবেন। আমি মাথা নেড়ে তার কথায় সম্মতি দিলাম এবং বললাম আমি আমার এক বান্ধবীকে পছন্দ করি। আমার কথায় মা রাজি হয়ে ধুমধাম করে আমার বান্ধবী রীতার সাথে আমার বিয়ে দিয়ে দিলেন। কয়েক মাস ভালোই চলল, তারপর থেকে না জানি কি নিয়ে
মা এবং রীতার মধ্যে ঝগড়ার সূচনা হলো, আর আমার বিবাহিত জীবনের সবচেয়ে খারাপ দিনগুলো শুরু হয়ে গেল। আমার মা আর বউ কোনো বিষয়েই একমত হতে পারতো না, আর আমি তাদের মাঝখানে পড়ে যেতাম। আমি অফিস থেকে ক্লান্ত হয়ে যখন বাড়ি ফিরতাম, তখন আমার বউ মায়ের বিরুদ্ধে অভিযোগের লাইন লাগিয়ে দিত। তাই ধীরে ধীরে আমি এসবে মনোযোগ দেওয়া বন্ধ করে দিলাম, আর আমার স্ত্রীও অভিযোগ বন্ধ করে দিল। কিন্তু এবার পরিস্থিতি পুরোপুরি উল্টে গেল, আর আমার মা আগের তুলনায় অনেক দুর্বল হতে শুরু করলো। তিনি প্রায়ই আমার পাশে এসে বসতেন, আর সেটা আমার স্ত্রীর একদম সহ্য হতো না। সে বলতো, তোমার মা নিশ্চয়ই আমার বদনাম করতে তোমার কাছে আসে। তাকে বলো, যখন তুমি অফিস থেকে ফেরো তখন যেন অন্তত আমাদের স্বামী স্ত্রীকে একসাথে কিছুটা সময় কাটাতে দেয়। আমি একদিন মাকে সেটা বলেও দিলাম। তারপর থেকে মা আমার কাছে এসে বসাও ছেড়ে দিলেন। মাঝে মাঝে আমি দেখতাম তিনি চুপচাপ কাঁদছেন। তখন আমার স্ত্রী বলতো, সকালে আমাকে উল্টোপাল্টা বলে এখন তোমার সামনে এসে মিথ্যা কাঁদছে, যেন তুমি তার চোখের জল দেখে বিশ্বাস করো। আমি স্ত্রীকে পাশে বসিয়ে বললাম, মা আমার জন্য অনেক বড় ত্যাগ স্বীকার করেছেন, তাই আমি তোমার কাছে অনুরোধ করছি সেই ত্যাগের কথা মাথায় রেখে তুমি তার সঙ্গে একটু ভালো ব্যবহার করো। সে যদি কিছু বলেও ফেলে, আমার খাতিরে তার কথা শুনে নাও, তাকে পাল্টা কিছু বলো না। আমার কথা শুনে রীতা অবাক দৃষ্টিতে আমার দিকে তাকালো এবং চুপ হয়ে গেল। এরপর থেকে সে আর কোনো অভিযোগ করলো না। কিন্তু এবার উল্টো সমস্যা শুরু হলো। আমি অফিস থেকে ফিরলেই মা বলতেন, বাবা, তোর বউ আমাকে ঠিকমতো খেতেও দেয় না, কথাও বলে না, আমাকে কিছু করতেও দেয় না, তাই তুই বরং আমাকে কোনো বৃদ্ধাশ্রমে রেখে আয়। মা প্রায়ই কেঁদে কেঁদে কথা বলতেন, আর আমি তাকে বোঝাতাম, মা, মিলেমিশে থাকা শেখো। সে তোমার বউমা, কোনো শত্রু তো নয়। সে কেন তোমার সাথে এরকম করবে? আমার কথা শুনে মা চুপচাপ নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিতেন, আর আমার স্ত্রী বিজয়ী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলতো, দেখলে তো, আমি বলেছিলাম না তার মানসিক অবস্থা ঠিক নেই, তাই আমাদের তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত। এক কাজ করো, তুমি তোমার অফিসের কাজে মন দাও, আমি মাকে নিজেই ডাক্তারের কাছে নিয়ে যাব। এরপর সে একদিন আমাকে জানালো, ডাক্তার বলেছে যে তোমার মা মানসিকভাবে অসুস্থ, তাই তাকে কিছু ওষুধ দিয়েছেন। রীতা মায়ের খাবারের সঙ্গে ওষুধ মিশিয়ে দিত, আর মা বেশিরভাগ সময় ঘুমিয়েই থাকতেন। কিন্তু আমি যখনই বাড়ি ফিরতাম, তখনই মা একটাই কথা বলতেন যে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আয়, আমার এখানে থাকার আর কোনো মানে নেই। কিন্তু রীতা এসে বলতো, তুমি মায়ের কথায় কান দিও না, তিনি এখন পাগল হয়ে গেছেন, তাই এমন উল্টোপাল্টা কথা বলতে থাকেন। তুমি নিজেই ভেবে দেখো, সংসার চালানোর সাথে সাথে একটা পাগল মানুষকে সামলানো কত কঠিন। সে তার মিষ্টি মিষ্টি কথায় আমাকে মোহিত করে ফেলতো, আর আমি মায়ের দোষ খুঁজতে শুরু করতাম। মাঝে মাঝে আমি গভীর হতাশায় ডুবে যেতাম, আর ভাবতাম, যে মা আমার জন্য এত ত্যাগ স্বীকার করলেন, তার এ কী পরিণতি হলো। দিন কাটছিল, আর মায়ের সঙ্গে আমার স্ত্রীর বিবাদ বাড়ছিল। মা প্রতিদিন বলতেন, আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আয়, তোর বউ আমার উপরে অত্যাচার করে, জোর করে ওষুধ খাওয়ায়। যখন মা কাঁদতে কাঁদতে এই কথা বলতেন, তখন আমার হৃদয়ে মোচড় দিয়ে উঠত। কিন্তু আমি চাইতাম ঘরে শান্তি বজায় থাকুক। এখন আমার স্ত্রী আমার আশা রাখেই মাকে ঘরে বন্ধ করে রাখত। বহুদিন হয়ে গেছে আমি তার মুখটাও দেখিনি। শুধু কাদার শব্দ শুনে বুঝতাম মা ঘরেই আছেন। রীতা বলতো, সে এখন পাগল হয়ে গেছে, তাই বাইরে থাকলে যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে। তুমি এসব ভাবনা থেকে নিজেকে সরিয়ে রাখো, আমি তাকে সামলে নেব। যখনই মা আমাকে দেখত, একটাই কথা বলতো, আমাকে এখানে আর রাখিস না, বৃদ্ধাশ্রমে রেখে আয়। কিন্তু আমি তার কথায় মন দিতাম না, কেননা রীতা আমাকে বিশ্বাস করিয়ে দিয়েছিল যে মা পাগল হয়ে গেছেন। একদিন রীতা বলল, যদি সত্যিই মায়ের ভালোর কথা ভাবো, তাহলে চলো ওনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি। রীতার এই কথা শুনে আমি প্রচণ্ড রেগে গেলাম। যদিও এই ভাবনাটা আমার মাথায় আগেও এসেছিল, কিন্তু আমি ভয় পেতাম লোকেরা জানলে বলবে, সমীরের মা কত কষ্টে ছেলেকে বড় করলো, আর সেই ছেলে এখন বউয়ের কথায় মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। যদিও আমি জানতাম মা বাড়িতে খুব একটা ভালো অবস্থায় নেই, তবুও আমি স্বার্থপরের মতো শুধু নিজের শান্তির কথা চিন্তা করতাম। যে মা সমস্ত ত্যাগ স্বীকার করে আমাকে এই অবস্থায় পৌঁছেছে, সেই মাকে আমি প্রায় ভুলেই গিয়েছি। মনে পড়লেও ইচ্ছা করে তার দিকে মন দিতাম না, কেননা আমি অফিস থেকে ফিরে শুধু শান্তি আর বিশ্রাম চাইতাম। তাই আমি রীতাকে স্পষ্ট করে বলেছিলাম, তুমি যেটা ঠিক মনে করো তাই করো, আমার বিশ্বাস তুমি আমার মায়ের সঙ্গে কখনোই অন্যায় করবে না।
আমার বাড়ি ফেরার আগেই রীতা মাকে তার ঘরে বন্ধ করে দিত, আর আমি সকাল 7টায় অফিসে বের হওয়ার পরে দরজা খুলত। কিন্তু আমি কি জানতাম আমার জীবনে এমন একটা দিন আসবে যার কারণে সারা জীবন আমাকে এই ভুলের জন্য অনুতপ্ত হতে হবে। প্রতিদিনের মতো একদিন আমি অফিসে যাওয়ার জন্য বের হচ্ছিলাম। সে সময় মা আমার পেছনে এসে দাঁড়ালে আমি বললাম, মা, সকাল সকাল মাথা খারাপ করো না। মা কাঁদতে কাঁদতে আমার সামনে হাত জোর করে বললেন, আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আয়। আমি বাকি জীবনটা ওখানেই কাটিয়ে দেব। তোদের এই অবহেলা আমি আর সইতে পারছি না। আমি একরাশ বিরক্তি নিয়ে বললাম, সারাদিন তো শান্তিতে থাকতে পারি না। যতটুক সময় বাড়িতে থাকি ততক্ষণ তো শান্তিতে থাকতে দাও। না জানি কেন সেদিন সারাদিন আমার বুক ধুকধুক করছিল। অফিসের কাজে ভুল হচ্ছিল, ফলে বসও রেগে বললেন, তুমি গত কয়েকদিন ধরে মন দিয়ে কাজ করছো না। আমি তাকে কিভাবে বলতাম যে মায়ের ব্যাপারে আমি স্ত্রীর উপরে মোটেও বিশ্বাস রাখতে পারছি না, কিন্তু ঘরের শান্তির জন্য আমাকে স্ত্রীর হাতে পুরো দায়িত্ব ছেড়ে দিতে হয়েছে। সেই দিন যখন আমি অফিস থেকে ফিরলাম তখন আমার স্ত্রী চিৎকার করে বলে উঠল, অফিস শেষ হওয়ার পরে কোথায় গিয়েছিলে তুমি? দুপুর থেকে তোমাকে কতবার ফোন করেছি, কিন্তু তুমি ফোন ধরোনি কেন? আমি ওর ফোন আসতে দেখেছিলাম, কিন্তু জানতাম ও নিশ্চয়ই মায়ের নামে নালিশ করবে, তাই ফোনটা কেটে দিয়েছিলাম। কিন্তু এখন ও যা বলল তা শুনে আমার নিজের কানকেও বিশ্বাস হচ্ছিল না। ও বলল, তোমার মা বাড়ি থেকে পালিয়ে গেছে। আমি অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। এই কথা শুনে আমি স্তম্ভিত চোখে রিতার দিকে তাকিয়ে বললাম, এসব তুমি কি বলছো? মা কিভাবে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারে? এইটা আলাদা কথা যে আমি ব্যস্ত থাকার কারণে মায়ের খোঁজখবর রাখতে পারিনি। আমার স্ত্রীর ব্যবহার মায়ের সঙ্গে কেমন তাও জানার চেষ্টা করিনি, কিন্তু এখন এটা বুঝতে পারছি যে রিতার ব্যবহার মায়ের সঙ্গে মোটেই ভালো ছিল না। আমি এক প্রকার পাগলের মতো বাড়ি থেকে বেরিয়ে রাতভর কখনো এখানে, কখনো ওখানে, কখনো হাসপাতালে, তো কখনো থানায় খুঁজলাম। শেষে ক্লান্ত হতাশ হয়ে এক বন্ধুর সঙ্গে তার বাড়ির পাশের ডাস্টবিনের কাছে থাকা একটি চাতালের উপরে বসে কাঁদতে লাগলাম। আমার বন্ধু বলল, তোর মা বৃদ্ধা, তাই বেশি দূরে যেতে পারবে না, আমাদের আশেপাশেই খুঁজতে হবে। এরপরে হঠাৎ আমার বন্ধুর নজর ডাস্টবিনের কাছে থাকা এক বৃদ্ধার দিকে পড়ল, যিনি সেখান থেকে খাবার কুড়িয়ে খাচ্ছিলেন। আমার বন্ধু ভারী গলায় বলল, দেখ তো, না জানি কেন আমার মনে হচ্ছে উনি তোর মাও হতে পারেন। আমি রেগে গিয়ে তাকে বললাম, তুই পাগল হয়ে গেছিস নাকি? মায়ের মানসিক অবস্থা হয়তো ভালো ছিল না, কিন্তু উনি এমন কাজ কখনো করতে পারেন না। আমার কথা শুনে সে বলল, রাগ করিস না, কিন্তু আমাদের একবার গিয়ে দেখা উচিত। আমি বললাম, তুই আজকে অনেক সাহায্য করেছিস, সেজন্য ধন্যবাদ। কালকে আবার খুঁজব মাকে। আমার বন্ধু আমাকে সাহস আর সান্ত্বনা দিয়ে চলে গেল। আমি দ্রুত পা ফেলে ওই বৃদ্ধার দিকে এগিয়ে গেলাম এবং কাছে গিয়ে তাকে দেখে এক মুহূর্তের জন্য আমার বুকটা স্তব্ধ হয়ে গেল, কেননা তিনি সত্যিই আমার মা। তিনি এতটা দুর্বল ছিলেন যে প্রথমে আমি চিনতেই পারিনি। আমি যার গর্ভে 9 মাস থেকেছি সেই গর্ভধারিণী মাকে চিনতে পারিনি, যদিও আমার বন্ধু তাকে চিনে ফেলেছিল। আমার স্ত্রী তার একই দশা করেছে যে তিনি ডাস্টবিন থেকে শুকনো রুটি কুড়িয়ে খাচ্ছিলেন, আর সেই দৃশ্য দেখে আমার হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে সেখানেই বসে পড়ে চিৎকার করে বললাম, মা। মা আমার দিকে তাকালেন আর আমি ছুটে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরলাম। তিনি আমাকে দেখে কাঁদতে লাগলেন। আমি তাকে সেখান থেকে বাড়িতে নিয়ে এলাম এবং ভালো করে পরিষ্কার করলাম। এই সময় আমি রিতার মুখের ভাব দেখে বুঝে গেলাম যে এসবের পেছনে ওরই হাত ছিল, যদিও আমার মা রিতার বিরুদ্ধে একটা কথাও বলেননি। শুধু এটুকুই বলেছিলেন যে তুইও নিজের মায়ের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিস, তাই ভাবলাম নিজেই বৃদ্ধাশ্রমে চলে যাই। কিন্তু পথ হারিয়ে সারাদিন ঘুরে ঘুরে শেষে এই ডাস্টবিনের এখানে এসে পৌঁছালাম। মায়ের কথা শুনে কান্নায় আমার বুকটা ভেঙে যাচ্ছিল। আমি সঙ্গে সঙ্গে তার জন্য ভালো ভালো খাবার আনালাম। যিনি আমাকে এত কষ্ট করে বড় করেছেন সেই মায়ের প্রতি আমি কিভাবে এত নিষ্ঠুর হয়ে উঠলাম। এমন সময় হঠাৎ রীতা এসে বলল, মায়ের আদর যত্ন যদি শেষ হয়ে থাকে তবে আমার কথাও শোনো। গতকাল রাত থেকেই আমার শরীরটা ভালো নেই, আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো। আমি রাগে তার দিকে তাকিয়ে বললাম, যে ডাক্তারকে দিয়ে তুমি মায়ের চিকিৎসা করাচ্ছিলে তার থেকেই ওষুধ নিয়ে নিও, সে খুব ভালো ওষুধ দেয়। দেখছো না, মাও তো ভালো হয়ে গেছে, তুমিও নিশ্চয়ই ভালো হয়ে যাবে। সে আমার ইঙ্গিতটা বুঝে গেল এবং মিষ্টি কথায় আমার মন ভোলাতে চাইল।
কিন্তু আমি ওর দিকে তাকিয়ে রাগী গলায় বললাম, তুমি কিছুদিন তোমার বাবার বাড়িতে গিয়ে থাকো, তাহলে হয়তো তোমার মাথা ঠান্ডা হবে। কিন্তু সে উল্টে আমার সঙ্গে ঝগড়া শুরু করলো এবং বলল, হয় এই বাড়িতে আমি থাকবো, না হলে এই বুড়ি থাকবে। এবার আমার সহ্যের সীমা শেষ হয়ে গেল, আর আমি উঠে দাঁড়িয়ে আমার স্ত্রীর গালে একের পর এক থাপ্পড় বসিয়ে দিলাম এবং বললাম, এই চরগুলো তোমার অনেক আগেই খাওয়া উচিত ছিল। ইনি সেই মা যার ঋণ আমি 7 জন্মেও শোধ করতে পারবো না, আর তুমি বলছো এই বাড়িতে আমার মায়ের কোনো জায়গা নেই। তুমি কে? এই বাড়ির মালিক আমি, এবং আমিই ঠিক করব এই বাড়িতে কে থাকবে আর কে থাকবে না। এরপরে আমি স্পষ্ট করে বললাম, তোমাকে এই বাড়ি ছাড়তে হবে এবং আমি তোমাকে ডিভোর্স দেব। মা আমাকে থামানোর চেষ্টা করলেন, কিন্তু আমি পরিষ্কার জানিয়ে দিলাম যে এই মহিলা আমাকে আমার মায়ের থেকে দূরে সরিয়ে দিয়েছে, আমাকে স্বার্থপর করে তুলেছে। বেগতিক দেখে রীতা আমার পায়ে পড়ে কেঁদে বলল, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু আমি তাকে ক্ষমা করিনি এবং ডিভোর্স দিয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। এরপরে আমি আমার সমস্ত মনোযোগ মায়ের স্বাস্থ্যের দিকে দিলাম এবং ভগবানের আশীর্বাদে 2 মাসের মধ্যেই মা আগের মতো সুস্থ হয়ে উঠলেন এবং নিজের হাতে আবার ঘরের সমস্ত কাজ সামলাতে শুরু করলেন। আমার স্ত্রী আজও কষ্ট পায়, কিন্তু আমি তাকে ক্ষমা করিনি, কারণ আমি চাই সে যেন বুঝতে পারে কারো কাছ থেকে তার মাকে আলাদা করা, মায়ের বিরুদ্ধে বিষ ঢালা কত বড় পাপ। পরে শুনেছিলাম এক বৃদ্ধ লোকের সঙ্গে তার বিয়ে হয়েছে, যে তার উপরে অত্যাচার করত, মারধর করত। এক অসহায় নারীর উপরে সে যে অত্যাচার করেছিল তার শাস্তি সে এ জীবনেই পেয়েছে। তাই এখন আমিও তাকে ক্ষমা করে দিয়েছি, কারণ প্রকৃতিই তার বিচার করে দিয়েছে। আমি ঈশ্বরের প্রতি চিরকৃতজ্ঞ যে তিনি সঠিক সময়ে আমাকে সঠিক পথ দেখিয়েছেন। এখন আমার উপলব্ধি হয়েছে যে মায়ের স্থান কখনো কেউ নিতে পারে না। যে নিজের মায়ের সঙ্গে অন্যায় করে সে কখনোই সুখে থাকতে পারে না। পরিবারে সত্যিকারের সুখ আর শান্তি তখনই আসে যখন ভালোবাসা, সম্মান আর কর্তব্য বোধ থাকে। সেবা আর আত্মসমর্পণের মধ্যে দিয়েই জীবনে সত্যিকারের শান্তি আর তৃপ্তি আসে। বন্ধুরা, যদি গল্পটি ভালো লেগে থাকে